খুব সকালে নিজের গন্তব্যে সে পৌঁছাইতেই কারোর সাথে কোনো কথাই বলল না। এসে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় চিত হয়ে শুয়ে আছেতেই তার দৃষ্টি উপরে ঝুলে থাকা সিলিং ফ্যানের দিকে। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুজল। এত বছর পাথরের মতো জীবনযাপন করে আসলেও আজ চোখের সামনে প্রিয় মানুষটাকে দেখে পাথরও যেন গলে পানির মতো হয়ে গেছে। কিন্তু আসল সত্যিটা যেতে তার জাঙ্কুককে বলতেই পারেনি, তাই সত্যিটাকে নিজের মতো করে বানিয়ে সাজিয়ে বলেছে সে। আসল সত্যিটা যে মুখ ফুটে বলার সাহস নেই তার। অনবরত পড়তে থাকে তার চোখের পানি। তাই শুয়ে শুয়ে সে কালো রাতের কথা ভাবতে থাকে। সেদিন যখন তার বাসায় ওই জানোয়ারটা হামলা করেছিল, সেদিন জানোয়ারটা শুধু একাই ছিল না, ছিল প্রায় 6 থেকে 7 জন লোক। গ্রুপ গ্যাংয়ের মাধ্যমে তাকে রেপ করা হয়েছিল। হয়তো সেখানে থামলে বিষয়টা একটু অন্যরকম হতো, কিন্তু যখন তার নিজের বোনের স্বামী অংশ নিল তাই সর্বনাশে নিজের মনুষ্যত্ব ভুলে গিয়ে রাত ভর না খেয়ে থাকা হিংস্র জানোয়ারের মতো তার ইজ্জত খুবলে খেয়েছে। শেষে যখন ভোর হলো তখন তেয়া নিজেকে ধরে রাখতে পারল না। রাগে দুঃখে কষ্টে সে জানোয়ারটার গায়ে আগুন লাগিয়ে দিল। বাকিদের হাতের নাগালে আর পেল না। পুড়ে যাওয়া কুকরানো লাশটার পাশে বসে থাকেতেই অনেকক্ষণ সময় ধরে লাশের দিকে তাকিয়ে থাকতে তার বমি চলে আসে। তার মনে হতে লাগলো তাই কোনো অন্যায় করেনি, বরং নিজের সাথে হওয়া অন্যায় শাস্তি দিয়েছে সে। কিন্তু এই একা পৃথিবী মানবে না সেটা, আইন মানবে না সেটা তাই খুব ভালো করে জানে। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। তাই চমকে যায়, দৌড়ে যায় দরজার দিকে। লুকিং গ্লাস দিয়ে দেখে বোন এসেছে। বোনকে দেখে তার মনে একটু শান্তি হয়, সাথে দরজাটা খুলে দেয়। দরজা খুলতে জিমিন তেইকে জড়িয়ে ধরে আর বলে, এতক্ষণ লাগলো কেন তোর দরজা খুলতে? তেই, তুই ঠিক আছিস তো? এতবার কল করলাম ধরলি না কেন? আচমকাই তেই বোনকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে। তেই, কিরে কাঁদছিস কেন তুই? কি হয়েছে? কেমন একটা গন্ধ লাগছে, কিছু পুড়ে যাওয়ার গন্ধ। গন্ধটা খুব বিশ্রী। কেমন যেন একটা বিদঘুটে গন্ধ। জিমিন নাকি হাত দিয়ে কথাটা বলে। তে তখন জিমিনের হাত ধরে টেনে নিয়ে যায় নিজের রুমে। সেখানে যেতে জিমিনের ঠেলে বমি আসতে নেয়। নিজের স্বামীর পুড়ে যাওয়ার লাশ দেখে জিমিন থমকে যায়। পরে নিজেকে সামলে নিয়ে তেকে বলে, এখন কি হবে? জানি না আপু, আমি পুলিশকে খবর দিয়েছি আপু, তারা যে কোনো সময় চলে আসবে এখানে। পুলিশ? তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস কি এগুলো? ঠিকই বলছি আপু, ওই জানোয়ারটাকে মারার দায়ে যদি আমার ফাঁসিও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার যা ক্ষয়ে যাওয়াটা ক্ষয়ে ফেলেছি, এরপর ফাঁসি হলেও আমার কোনো আপত্তি নেই আপু। তোর মাথা ঠিক নেই তেই, তুই জানিস তুই কি বলছিস? কি করবে এখন সেটাই তো ভেবে পাচ্ছি না। কি করবে এখন সেটা ভাবতে ব্যস্ত জিমিন। পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। তুই চলে যাতেই তেই অবাক হয়ে বোনের দিকে তাকায়। কোথায় যাব? না আপু, আমি পালাতে চাই না। না, আমি পালাবো না। আমি এত কিছু জানি না তেই, পুলিশ আসলে আমি দেখে নেব। তুই চলে যা। না আপু, আমি যাব না। তেই আর কিছু বলতে পারলো না। জিমিন তখন তার হাতটা জিমিনের মাথায় রেখে বলে, তোকে আমার আর আমার পেটের বাচ্চার কসম দিলাম তেই, তুই চলে যা। তোর জায়গায় পুলিশ আমাকে নিয়ে গেলে হয়তো বাচ্চার জন্য আমাকে ফাঁসি দেবে না, কিন্তু তোকে না, আমি বেঁচে থাকতে তোর সাথে এমনটা আমি হতে দিতে পারবো না। তাই তোকে বাবা মায়ের কসম, তুই চলে যাতেই। আপু চলে যা বোন আমার, আর থাকিস না এখানে। তাই বাধ্য হয়ে বোনের কসম মেনে পালাতে হয়েছিল তেইকে। তাই বেরিয়ে যাওয়ার আগে জিমিন তেইকে আরো বলে, কথা দিয়ে যাতে তুই যেখানে থাকিস যাই করিস না কেন তুই বেঁচে থাকবি,
তোকে বেঁচে থাকতে হবে, তাই বেঁচে থাকার জন্য তোকে যা করতে হবে প্রয়োজনে তুই তাই করবি। তবু বেঁচে থাকবি, কথা দে আমায়, দে কথা দে প্লিজ, দে, বল তুই বেঁচে থাকবি। মাপু, আমি তোমাকে কথা দিলাম, আমি আমি যেখানেই থাকি আমি বেঁচে থাকবো, তোমার জন্য অন্তত আমি বেঁচে থাকবো আপু। বোনের দেওয়া কসমের দায় নিয়ে বোনকে বিপদের মুখে ফেলে পালাতে হয়েছিল সেদিন থেকে। তাই ভেবেছিল হয়তো কিছুদিন আড়ালে থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, কিন্তু কোথাও যেন পড়েছিল। নিয়তির পরিকল্পনার কাছে ব্যক্তির পরিকল্পনা খুবই তুচ্ছ জিনিস। ব্যক্তি পরিকল্পনাকে হেরে যেতে হয় পদে পদে। পালিয়ে গিয়েও বেঁচে যায়নি, তাই পথে পথে শিকার হয়েছিল মানুষরূপী কিছু জানোয়ারদের। তাই বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে হাঁটতে হাঁটতে। নিজেকে আর টানতে পারছিল না সে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন একটু পানির বড্ড প্রয়োজন। নে পানি খা। তের সামনে কেউ একজন একটা পানির বোতল এগিয়ে দিতেই তাই গট গট করে পুরো বোতলের পানিটা খেয়ে শেষ করে। তবুও যেন পানির পিপাসা মেটেই না। কি রে, আরো পানি খাবি? পানি। আরো তখন থেকে আরো এক বোতল পানি এগিয়ে দেয়। তাই সেই পানিটাও পুরো খেয়ে শেষ করলো। তে এবার পানি দেওয়ার মানুষটার দিকে তাকায়। কি রে, সায়া আসস কেন? তেই অবাক চাহনিতে আয়ুর দিকে তাকিয়ে থাকে। আমার মরণের সময়টা কেউ আসিল না আমার মুখে শেষবারের মতো একটু পানি দিতে, তাই ভাবলাম তরে অন্তত পানি দেয়। ও, আমার নামই তো কইলাম না, আমার নাম আয়ু। মরণের সময়? আমারে দেখা কি তোর মনে হয় আমি এখনো বাচ্চা আছি? এইটারে বাচ্চা থাকুন কয়? নিঃশ্বাস নিলে কি মানুষ বাচ্চা থাকে? হুন বোন, মাইয়া মানুষ হইল খোলা সিন্ধুকের মতন, খোলা পাইলে মানুষে হাত সাফ কইরা লায়। একদিন আমিও তোর জায়গায় আসিলাম। এই দুনিয়াটা বহুত কঠিন জায়গা রে বোন। এইখানে বাচ্চা থাকুনের একটাই রাস্তা, পায়ের তলে ফিসা মারতে হইব ওই জানোয়ার গুলান রে, নাইলে ওরাই তরে শস্যা খাইব দিন রাত। হয় মারবি না হয় মরবি। এই দুনিয়ায় কেউ কারোর লাইগা মায়া করে না, বুঝলি? মায়া বড্ড খারাপ জিনিস রে। মায়ার নাম কইরা মানুষে ইজ্জতে হাত দেয়। ওগো হুদা শরীর চাই, শরীর নিজের বৃত্তের জ্বালা মিটাইতে। দুনিয়া বুঝে ব্যবসা, বুঝলি? এই দুনিয়ার লগে তোর ব্যবসা করতে হইব, নাইলে দুনিয়া তোর লগে ব্যবসা করব। তাই ব্যবসা হইব, এটাই নিয়ম। এই দেহস না আমারে, প্রথমে দুনিয়া আমার লগে ব্যবসা করছে, এখন আমি এই দুনিয়ার লগে ব্যবসা করি। তাই ব্যবসা কিন্তু বন্ধ নাই। আচ্ছা এখন জায়গা রে, আমার ধান্দার সময় হইয়া যাইতাছে। বাচ্চা থাকলে আবার তোর লগে দেখা হইব না। কথাগুলো বলে আয়ু চলে যেতে পা বাড়ায়। তেই আয়ুর কথাগুলো শুনে নিজের অজান্তে ভাবতে থাকে, তাহলে কি আমি আর এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না? আমার বোনকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না আমি? এর চাইতে তো আমার ফাঁসি হয়ে গেলে ভালো হতো, অন্তত আমি বেঁচে যেতাম। এখন এই জীবন নিয়ে আমি কোথায় যাব, কার দুয়ারে যাব? তাহলে কি আমাকেও পচে মরতে হবে এই শহরের নষ্ট গলিতে? ভেবে তে মাথা তুলে সামনে তাকাতে দেখে আয়ু বেশ খানিকটা দূরে চলে গেছে। তে তখন দৌড়ে যায় আয়ুর পিছন পিছন। আয়ু তেকে দেখে বলে, কি রে, আমার পিছন পিছন আহস কেন? আমি কি আর সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না? আমিও চাইছিলাম, তাই পারি নাই। কেন পারোনি? দুনিয়া দেয় নাই, দুনিয়ায় চাই আমার শরীর। কোথায় যাব আমি? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই এখন আর। আয়ু একটু ভেবে তারপর বলে, আয় আমার লগে। কিরে আয়ু, এই জিনিস তুই কই পাইলি? আর যাওনের কোনো জায়গা নাই গো মাসি, তাই তোমার কাছে লইয়া আইলাম। কেন, আমি কি এতিমখানা খুললে বসি নাকি কোনো ধর্মশালা চালাই যে আমার কাছে লইয়া আইছস? আমি গতরের ব্যবসা করি, ভুলে গেছস? না গো মাসি, ভুলি নাই কা, কিন্তু আমি জানি তুমি ছাড়া ওই অন্য কারো হাতে পড়লে শেষ হইয়া যাইব গা। আয়ুর কথা শুনে সুহি একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সুহির মনে পড়ে যায় তার অতীত। সুহি ভাবে, আমি
আমি নিজেকেই তো নিজে শেষ হওয়ার থেকে রক্ষা করতে পারিনি, আরেকজনকে কিভাবে আমি রক্ষা করব? সুহি তখন ভেবে আয়ুকে বলে, হুন আয়ু, আমি ফ্রিতে কাউরে রাখি না, আমার কাছে থাকতে হলে অনেক কাম করতে হইব। কাউরে দয়া করতে পারুম না আমি, দয়া করলে আমার ভাত ছাড়া মরতে হইব অকালে। কিসের কাজ? গতর গতর গতরের কাম, গতরের কাম করার লাগবো। এইখানে যারা আছে আর যারা আহে সবাই নিজের গতর লইয়া কাম করে, আমি কাউরে বহাইয়া বহাইয়া খাওয়াই না। আমার আমার দাদার সম্পত্তি নাই কোনো। মাসি, এলা তোমরা বুঝো কি করবা, আমি গেলাম, আমার দান্দার সময় হয়ে গেছে মেলা আগে। আর এই যে তুই, এইখানে তুই ভালোই থাকবি বোন, আবার দেখা হইব না তোর লাগে, আমি এখন যাই বোন বলে আয়ু চলে যায়। বোন শব্দটা শুনে তের বুকে একটু মোচড় দিয়ে ওঠে। জিমিনের কথাগুলো মনে পড়ে যায়, না জানি জিমিন এখন কোথায় আছে, কেমন আছে। সুহি এবার তের হাত ধরে তেকে সুহির রুমে নিয়ে যায়, তার দরজাটা বন্ধ করে দেয়। সুহি এসে তের পাশে বসে আর বলে, এলা ক, কি আকাম কইরা আইছস? সুহির কথায় তে মুখ তুলে সুহির দিকে তাকায়। আরে সেমরি, এই দামদার তো আর আজকে ফয়লা না, কত মাইয়া আইলো গেল এই হাতের তল দিয়া, এক এক জনের ঘটনা এক এক রকম। এখন কত কি হয়েছে তোর লাগে? পানি খাবো। সুহি তেকে এক গ্লাস পানি দেয়, তে গ্লাসের পুরো পানিটা খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। এলা ক, কি হয়েছিল? তে এবার একটা দীর্ঘশ্বাস ফেলে, একে একে সবগুলো ঘটনার কথা খুলে বলে সুহিকে। সবগুলো ঘটনার কথা শুনে সুহি তেকে বুকে জড়িয়ে নেয়। তেই অবাক হয়ে যায়, কারণ সুহি নিজেও তো শখের বসে এই রাস্তায় আসেনি। সুহির জীবনেও ঘটেছে এমনই এক কালো অধ্যায়। সুহিও এক কালো অধ্যায়ের অতীতে বাধ্য হয়েছিল এই রাস্তার আইল ধরে হাঁটতে। নিজের অসহায়ত্বের কথা মনে পড়তেই সুহির বুকের ভিতর হু হু করে ওঠে। কি করতে হবে আমায় বলো? হুন সেমরি, বুঝা শুই না কইস কইলাম, একবারে গলিতে ফা বাড়লে কিন্তু আর কোনোদিনও ফিরাইতে পারবি না। ফিরে যাওয়ার মতো তো আর কোনো জায়গা নেই আমার। ঠিক আছে, তুই যখন রাজি, তাই আজকের থেকে তুই ভি ভি হ ভি, তোর নতুন পরিচয়। আজকা থেকে তুই কিমতা হিয়ং না, কিমতা হিয়ং শেষ, তুই ভি নামে নতুন পরিচয় বাঁচবি আজকা থেকে। সেদিন থেকে তাই কিম তেহিয়ং থেকে ভি পরিচয় পরিচিত হলো। সেদিন থেকে তাই হয়ে গেল সুহির বাগানের ভি, আর এই ভি হয়ে তে বেঁচে আছে আজও। অতীতের ভাবনাগুলো ভাবতে ভাবতে তের চোখের কানিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। তখনই তের ঘরের দরজায় দুরাম দুরাম শব্দ হতেই অতীত হাতড়ে বাস্তবতায় ফিরে আসেতেই দু চোখের পানি হাত দিয়ে মুছে বিছানা থেকে উঠে বসে। তখনও দরজায় অনবরতকে বাড়ি দিয়ে চলছে। তে এবার নিজের ভিতরের তেকে আবারও বুকের জমিনে দাপন করে উপরে মরে পচে নষ্ট হয়ে যাওয়া ভিকে জাগিয়ে তোলে। বাজখই কণ্ঠে চিৎকার করে বলে, সকাল সকাল কার উপর ঠাডা পড়ল রে? বলে রেগে গিয়ে দরজা খুলে দিতে দেখলো সুহি দাঁড়িয়ে আছে দরজার সামনে। সকাল সকাল হান সুহি মানে সে এখন বোমা ফাটাবে। অবশ্য কেশবের তো আঁকা ভি করে না। অন্য সবাই সুহিকে ভয় পেলেও ভি সুহিকে ভয় পায় না। কিরে মাগি, সারা রাইতে একটা কাস্টমারও ঘরে হামলাইতে দেশ নাই কে? ভীর এখন একদমই ইচ্ছে করছে না সুইর সাথে কথা বলতে। কিরে মাগি, কথা কস নাকে? মুখে কি তোর ভাতারের ওইটা ঢুকায় রাখছস নাকি? জবাব দেস নাকে? হ্যাঁ, ভি এবার চটে যায়। এই বেডি, তোমার সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল আমার মাথা খাইতে আইছো কে? তোমারে কতবার কইছি না আমার লগে লাগতে আইবা না? কও, কইছি না তোমারে? কও। ওরে মাই গো মাই, হে আমার কাছে থাইকে আমার ডাক খাইয়া আবার আমার লগে গলা উসাইয়া কথা কস? হ্যাঁ তো আমার কইরো না তুমি, বুঝছো? তুমি নিজেই তো বাচ্চাছো আমার লাইগা। এই ভিড় গতর বেশি দেখে তুমি বেডি ভাত পাও, নাইলে তো তোমারে খালা লইয়া রাস্তায় বহা লাগতো, বুঝছো? মুখে চাটাং চাটাং কাঠখোষ্টা জবাব দিল ভি। তবে ভীর এমন কথায় সুই একটুও রাগ করলো না, বরং সুহি ভীর কাছে গিয়ে ভীর মাথায় হাত রেখে বলে, তোর কি হয়েছে রে ভি? সুহির এমন কথায় ভীর মনের গহীনে কোথাও ইচ্ছে করলো সুইকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠতে, কিন্তু সঙ্গে সঙ্গে ভি আবার নিজেকে সামলে নেয়। কি হইব? কিছুই হয় নাই, আমার মন চায় না, লেগে কাউরে আমি ঘরে হান্দাইতে দেই না। এই বেডি, এই আমি তোমারে আগে কইছি না, আমার মন না চাইলে আমি কারো আমি আমি কোনো বেডার লগে হুমু না। তাইলে তাইলে এত জিগাও কে তুমি?
যাও তো হেনতে, সকাল সকাল মাথা খাইও না আমার, যাও তো। সুহি আর কথা বাড়ালো না, চলে গেল ভীর ঘর থেকে। সুহি চলে যেতে ভীর তার রুমের দরজা আটকে দিয়ে বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো। নিজের আপন মানুষগুলোর কাছ থেকে অপমানিত হয়ে ভীর এখন পুরুষ মানুষ দেখলে বুকের ভিতরে আগুন জ্বলে ওঠে। তবে এত শত পুরুষের ভিড়ে জাঙ্কুক নামক পুরুষ মানুষটাকে ভি আজও অসম্ভব ভালোবাসে। নিজের মনের সবটা পবিত্রতা দিয়ে জাঙ্কুককে তেই আজও ভালোবাসে। যদিও পুরো পৃথিবীর কাছে, পৃথিবীর চোখে আজ তেই একজন নষ্ট নারী, কিন্তু তেই জানে তার মনটা আজও পরিশুদ্ধ। সেখানে কোনো নোংরামি বা নষ্টামি নেই। এতটা বছর পর আজ জাঙ্কুককে দেখার পর তার বুকের ভেতরটা ভারী হয়ে আছে। কেটে যায় আরো 2 দিন। আজ সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আকাশের ওই অজর বৃষ্টিধারা যেন তার মনের গহীনে থাকা কষ্টগুলো বুঝে বৃষ্টিও তের সাথে তাল মিলিয়ে অজর ধারা ঝরছে। রাত প্রায় 8টা বাজে। তখনই লিসা এসে তে রুমের সামনে দাঁড়ায়। জোরে দরজা বাড়ি দিয়ে চিৎকার করে তেকে ডাকতে থাকে, ভি, ওই ভি। লিসার এমন চিৎকার শুনে তে বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে এসে দরজা খুলে দেয়। কি হয়েছে, এমন করতাছস কেন? ডাকাত ফুরছে নাকি? ডাকাত ফরানোর বাকি রাখছস কি হুনি? কয়টা বাজে খেয়াল আছে তোর? খদ্দের সব আয়া বয়া রইছে। এই দেড় ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে 15 মিনিট চলছে। এই সময় দৌলতিয়া ব্যবসার সফল উজ্জ্বল সময়। আর এই সময় ভীর মতো এমন একটা ডিমান্ডি মেয়ে ঘরে বসে থাকার কথা না। ভি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হইছে কি তোর হুনি? তো ভি, গতকালও তুই একটা কাস্টমারও ঘরে হামদাইতে দাস নাই, আজকেও ঘরে দরজা বন্ধ করে বইয়া আসস। কই ব্যবসাকে সামনেও নেবি নাকি? হ্যাঁ, তোর কাস্টমাররা আয়া বইয়া রইছে, শালা ঘরে কইলেও যায় না। কয় ভিড় লগে না হইয়া যাইব না। এখন জলদি রেডি হইয়া ল, আমি হালা ঘরে ফাড়াইতাছি। কথাগুলো বলে লিসা সেখান থেকে চলে যায়। লিসা চলে যেতে ভিতার একদল অনিচ্ছা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে তার অন্ধকার জগতে রাঙিয়ে নিতে। জাঙ্কুকে নিজের বুকের জমিনে দাপন করে নিজের কাজে মন দেয় ভি। বীর কাছে এখন জাঙ্কুকের কথা ভাবা অবান্তর ছাড়া আর কিছুই নয়। বীর সাথে রাত কাটাবে বলে অপেক্ষারত থাকা লোকটা লম্বা সময় অপেক্ষার পর বীরকে সামনে পেয়ে বীর উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। বীর বুকের উপর থেকে কাপড় সরিয়ে তাতে মুখ ডুবাতে আচমকায় ভি যেন কি হলো, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয়। বি নিজেকে সামলে কোনো কিছু না ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর ঘর থেকে বেরিয়ে যায়। এই ভি, কোথায় যাস? দাঁড়া কইলাম। ভি, তোরে আমি অনেক টাকা দিয়া কিনছি কিন্তু। কিন্তু ভি লোকটার কোনো কথা না শুনে বেরিয়ে যায় ঘর থেকে। জাঙ্কুক নিজের রুমে বসে চা খাচ্ছে, ল্যাপটপে কাজ করছে। রাত তখন প্রায় 11টা বাজে। বাইরে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজা কলিং বেল বাজলো। জাঙ্কুক ভাবছে বৃষ্টির মাঝে এত রাতে কেউ তো আসার কথা না। পরপর কলিং বাজতেই থাকলো। জাঙ্কুক গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই জাঙ্কুক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে যায়, কারণ এই পুরো ভিজে অবস্থায় দাঁড়িয়ে আছে জাঙ্কুকের সামনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না জাঙ্কুক। তবে মনের কোথাও যেন খুশি অনুভব করলো জাঙ্কুক। কোথাও না কোথাও যেন জাঙ্কুকের বিশ্বাস ছিল যে তার তেই ঠিকই তার কাছে ফিরে আসবে। হাত বাড়িয়ে দেয় জাঙ্কুক তেইকে। তেই, তুমি ভেতরে আসতে দেবে না আমাকে? জাঙ্কুক জাঙ্কুক তার হাত ধরে তেকে বাসার ভিতরে নিয়ে আসে। তেই এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, যেন তের দৃষ্টির ভাষায় তার না বলা হাজারো কথা বলেই চলেছে জাঙ্কুককে। প্রতি মুহূর্তে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এটা জাঙ্কুক অবাক হয়ে যায়। জাঙ্কুকও তখন তাকে শক্ত করে নিজের বুকের মাঝে থেকে চেপে ধরে। জাঙ্কুকের এমন কাছে টেনে নেওয়াতে তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। তের বুকে জমিয়ে রাখা বহুকালের কষ্ট পানি হয়ে তরতর করে গড়িয়ে পড়ে জাঙ্কুকের বুক ভিজিয়ে দেয়। তেই বেশ কিছুটা সময় নিয়ে তে কান্না করে, পরে নিজেকে সামলে নেয়। তে জাঙ্কুকের চোখেও পানি। জাঙ্কুক তের মাথায় হাত বুলাতে থাকে আর বলে, আমি আমি জানতাম তেই তুমি ঠিকই আমার কাছে ফিরে আসবে। আমার কাছে তুমি ফিরে আসবে তেই, আমি ঠিক জানতাম। আমার ফিরে আসার সব দরজা অনেক আগে বন্ধ হয়ে গেছে জাঙ্কুক। কে বলেছে বন্ধ হয়ে গেছে? তুমি তুমি বুঝতে চাইছো না কেন জাঙ্কুক? তোমার আর আমার পৃথিবী আর এক নয়। তুমি ফিরে এসেই দেখো না তেই, আমি সব ঠিক করে দেব।
তা তা সম্ভব নয় জাঙ্কুক। অসম্ভব বলে কিছু নেইতেই, মানুষ চাইলে সব সম্ভব। না, সম্ভব নয় জাঙ্কুক। আমার অতীত কখনোই আমার পিছু ছাড়বে না, আমাকে শান্তিতে থাকতে দেবে না জাঙ্কুক। ওহো তেই, আমি বলছি তো আমি সব দেখে নেব, আমি আমি সব ঠিক করে দেব তেই। জাঙ্কুক প্লিজ, তুমি বুঝতে চাইছো না কেন? তোমার সমাজ, তোমার পরিবার আমাকে তোমার পাশে কখনোই মেনে নিবে না। আমার পরিবার, আমার সমাজ আমি দেখে নেবতেই, তারা মেনে না নিলে না নেবে। এই সমাজ পরিবার থেকে অনেক দূরে চলে যাব আমি তোমাকে নিয়েতেই। না, তা হয় না জাঙ্কুক। কেন হয় না তেই? কেন হবে না বলো? আমি বললাম তো আমি সব ঠিক করে দেব। আর আমি যদি সব ঠিক করতে পারি তাহলে তোমার আপত্তি কোথায় বলো তেই? উফ জাঙ্কুক, আমি এখানে তোমার সাথে কথা বলতে আসিনি, আর না ঝগড়া করতে এসেছি। তাহলে তাহলে কেন এসেছো তেই বলো? একটা আবদার নিয়ে এসেছি। আবদার? হ্যাঁ আবদার। কি সেটা? জাঙ্কুক, তুমি কি আমাকে একবার তোমার কাছে টেনে নিতে পারবে? বলো, শুধু শুধু একটা বার আমাকে ছুঁয়ে দিতে পারবে না তুমি? বলো জাঙ্কুক। পারি, একবার নয় 1000 বার পারি আমি তেই। কিন্তু কিন্তু কি জাঙ্কুক? জাঙ্কুক এবার তের ঘাড়ে হাত রেখে কোমলভাবে ছুঁয়ে বলে, আমি চাই না তেই, আমি তোমাকে স্পর্শ করার পর অন্য কেউ তোমাকে আমার দেখে স্পর্শ করুক। তুমি তুমি শুধু একবার আমাকে ছুঁয়ে দেখো জাঙ্কুক, তারপর কেউ তোমার দেখে ছুঁয়ে দেখা তো দূরের কথা, তার ছায়াও মারতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি জাঙ্কুক, তুমি একটা বার আমাকে তোমার কাছে টেনে নাও, আমাকে একটু ছুঁয়ে দাও জাঙ্কুক। জাঙ্কুক আর কথা বাড়ালো না, সাদরে তেইকে কাছে টেনে নেয়, কোলে তুলে নিয়ে যায় তার রুমে। তেইকে বিছানায় শুয়ে দেয় আর আকুতি গলা জাঙ্কুক বলে, প্লিজ তেই, তুমি আমার সাথে চলো। জাঙ্কুকের কথায় তেই কান্না করে দেয়। জাঙ্কুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে তেই। জাঙ্কুক তেইকে সময় দেয়, কেঁদে মেয়েটা একটু হালকা হোক। কিছুক্ষণ পর তে একটু হালকা হয়। এরই মাঝে জাঙ্কুকের কোমরে হাত রেখে হালকা স্পর্শ করতে থাকে, এতে করে তেই কেঁপে ওঠে। জাঙ্কুক তের কাছে এগিয়ে গিয়ে তের উষ্ণ ঠোঁট জোড়া দখল করে নেয় জাঙ্কুক। গভীর উষ্ণতায় মেতে উঠেছে দুজনে। আহ তেই, তেই, you are so hot, তেই। জাঙ্কুক, জাঙ্কুক, জাঙ্কুক। আকাশের বৃষ্টিও যেন নিজের গতি বাড়িয়ে নিয়েছে দুজনের ভালোবাসার গভীর মুহূর্তটাকে। বাতাসের মুগ্ধতার সাথে যেন মাদকা ছেয়ে গেছে। সেই মাদকায় মাতাল হচ্ছে এই দুই সুখ পাখিও। সকালে ঘুম ভাঙতে পাশে হাত দিয়ে তেকে খুঁজতে নিলে জাঙ্কুক বুঝে যায় বিছানা খালি, তে তার পাশে নেই। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে বসে, পাশে তাকাতে দেখে একটা চিঠি পড়ে আছে। জাঙ্কুক চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে। আমাকে তুমি ক্ষমা করে দিও জাঙ্কুক, আমার ফিরে আসার সব রাস্তা অনেক আগে বন্ধ হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু বন্ধ হয়ে যাবে। আমি চাই না আমার অন্ধকার জীবনের ছায়াটাও তোমার রঙিন জীবনে পড়ুক। আমার জন্য অপেক্ষা করে থেকো না তুমি, তোমার দুনিয়ায় ফিরে যাও তুমি জাঙ্কুক, আমার জন্য অপেক্ষা করো না।
তবে চিন্তা করো না, তোমাকে দেওয়া কথা আমি রাখবো। এই যে তুমি আমাকে ছুঁয়ে দিলে, এরপর আর তোমার দেখে কেউ ছুঁতে পারবে না জাঙ্কুক। ভালো থেকো তুমি। বহুকাল বলা হয় না ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি আমি তোমাকে জাঙ্কুক। আই লাভ ইউ। ইতি, তোমার একান্তই, তোমার তের রেখে যাওয়া চিঠিটা পড়ে জাঙ্কুকের চোখের কোণ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়তে থাকে। এক বুক শূন্যতা দখল করে আছে জাঙ্কুকের বুকের সবটা জুড়ে। কারো হইচই নিজের ঘর থেকে বেরিয়ে এলো সুহি। আসতে দেখে একটা বাচ্চা ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। সুহি সবার কাছে এসে বলে, কি রে এত চিল্লাচিল্লি কি আর হুনি? কি রে জেনি, এইটাই এখানে কি করে? ভিড় কাছে আইছে। ভিড় কাছে কি সায়? সুহির কথা শুনে ছেলেটা বলে, বিবুবুরে একটু ডাইক্কা দেন না। ভিড়ে দিয়া তোর কি কাম হুনি? ওই পোলা, তোর নাম কি? আমার নাম কাই। বিবুবুর কাছে ভাত খাইতে আইছি। ভাত? হ ভাত। বিবুবু কইছে খিদা লাগলে হ্যাঁ কাছে আইতে, হ্যাঁ আমারে ভাত খাওয়াইব। ওই জেনি ভি কই রে? কইতে পারি না মাসি, সকাল থেকে দেহি নাই ওরে। লিসা গেছে ওর ঘরে ওরে ডাকতে। আচ্ছা, ভি আইলে কইস বলে এই ফুলাডারে ভাত খাওয়ায় বিদায় করতো। আমি গেলাম। সুই কথাটা বলে চলে যেতে পা বাড়ালো। তখনই লিসা দৌড়ে এসে সুইর সাথে ধাক্কা খায়। এটা করে সুই পড়ে যেতে নাই। আলো মাগির ঘরের মাগি, সকাল সকাল কি চোখের মাথা খাইছস নাকি? খানকি তোর নাগরে দৌড়ানি দিছে নাকি তোরে? হ্যাঁ মাসি, ভি 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 কি হয়েছে? ভিড় ভি দরজা খোলে না, অনেকক্ষণ ডাকছি তাও খোলে না। ঘুমাইতেছে মনে হয়। কাল রাইতে ওরে ওর ঘরে কোনো কাস্টমার হামদাইতে দেয় নাই, আর রাইতের পর ওরে কেউ দেহেও নাই। আমার খুব ডর কাজটাছে গো মাসি। ডর করে না কি আছে? মাগিটাই মনে হয় নাকি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে আমার ব্যবসা লাল বাতি জ্বালাইয়া। আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে। মাগিটারে সিল্লা যদি লবণ মরিচ না লাগাই দিছি তাহলে আমার নাম হামসুহি না। কিছু কই না দেখে অনেকবার বাড়ছে হয়। আজকে ওরে আমি একবার শেষ করে এলামও। রাত পুষতে পুষতে সুহি গেল ভিড় ঘরে দরজার সামনে গিয়ে জোরে দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ওঠে, ওই ভি দরজা খুল কইলাম। দেখ আমার আর রাগাস না। ওই যিশু বি মাগিরা কবলে দরজা খুললা দিত। মাসি অনেকক্ষণ সময় হয়ে গেছে এলা, কিন্তু আমারও খুব দরকার আছে গো মাসি। আমার কিছু ভালো ঠেকতাছে না। তুমি বরং দরজা ভাঙনের ব্যবস্থা করো মাসি, আর দেরি করা মনে হয় ঠিক হইব না। সুহি যিশুর কথা শুনে কিছু একটা ভেবে যিশুকে বলে, ওই যিশু মিনহুরে খবর দে, শিগগিরই বল দরজা ভাঙনের ব্যবস্থা করতো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে সে পুলিশ রোডের নষ্ট গলির পাশেই। তাই মানা করেছে বিদায় জাঙ্কুক এখানে আসেনি, কিন্তু আজ আর জাঙ্কুক না সে থাকতেই পারলো না। কারণ গতকাল রাতে সেই মুহূর্তের পর জাঙ্কুক আর চায় না তার তেই এই নষ্ট গলিতে পচে মরক। জাঙ্কুক আর যেভাবেই হোক তার তেইকে এখান থেকে নিয়ে যাবে নতুন এক পৃথিবীতে। জাঙ্কুক যতই সামনের দিকে যাচ্ছে ততই অজানা এক সংকয় বুকের ভেতরটা ডিপ ডিপ করছে জাঙ্কুকের। কেমন যেন অস্থির লাগছে জাঙ্কুকের কাছে। হঠাৎ কেন এমন হচ্ছে জাঙ্কুক সেটা বুঝতেই পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বারবার। জাঙ্কুক বাড়িটার সামনে যেতেই জোরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। জাঙ্কুক ভয় পেয়ে যায়, যেন পা আর সামনের দিকে এগোতেই চাচ্ছে না। তবুও নিজেকে সামনে জাঙ্কুক বাড়ির ভিতরে প্রবেশ করে আর যেতেই দেখে তার প্রিয় মানবীকে। নিথর দেহখানি মাটিতে পড়ে আছে, হাসি হাসি মুখ করে ঘুমিয়ে আছে জাঙ্কুকের তেই, জাঙ্কুকের প্রেয়সী। জাঙ্কুক ভরকে যায় দেখে এমন অবস্থায় দেখে তের পাশে বসে বিলাপ করে কান্না করছে হানসুহি সহ বাকি সবাই। কেন রে ভি, কেন তুই এমনটা করলি? তুই কি মন লাগে স্যার? এই হানসুহি তোরা জবান দিয়েছিল, তুই চাইলে আমি তোরা মুক্ত করে দিতাম, তুই চলে যাইতে চাইলে আমি তোরা পাতা দিতাম না, কিন্তু তুই এমন মৃত্যু কেন লইলি রে ভি? আমারে না কয়া তুই এমন মুক্তি কেন লইলি ভি? এমন আমি কাল লোকে ঝগড়া করুম ক? আমার তুই একা ফালাইয়া এইভাবে কেমনে যাইতে পারলি রে ভি? জাঙ্কুক এক নজরে তাকিয়ে আছে তার নিথর মুখশ্রীর দিকে। জাঙ্কুকের মনে হলো না, তার এইভাবে তার জাঙ্কুককে একা ফেলে চলে যেতে পারে না। জাঙ্কুক কোনো কিছু না ভেবেই তার ফার্স্ট চেক করে দেখে তার হৃদস্পন্দন এখনো হালকা ওঠানামা করছে।
জাঙ্কুক আর দেরি করলো না, কল করে অ্যাম্বুলেন্সকে খবর দেয়। এদিকে বেশ্যাপল্লিতে বয়ে চলেছে এক শোকের ছায়া। হানসুহির পাশে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাই ভীর মুখের দিকে। কাই হয়তো এখনোই বুঝতে পারছে না তার ভি বুবুর সাথে ঠিক কি হয়েছে। কাই ভীর মাথার পাশে বসে ভীর মাথায় হাত দিয়ে বলতে থাকে, ভি বুবু, ও ভি বুবু, আমি আইছি তো। আমার না অনেক খিদা লাগছে ভি বুবু। তুমি না কইছো আমার যখন খিদা লাগবে তখন তোমার কাছে আইতে, তুমি আমারে ভাত দিবা ভি বুবু। ও ভি বুবু, আমারে তুমি ভাত দিবা না? ও বুবু, কথা কও না কে? আমার তো খুব খিদা লাগছে, আমারে দিবা না ভাত বুবু? ও বুবু, কথা কও না কে? বুবু গো, একটু কথা কও। সবার সাথে জাঙ্কুকও বসে আছে। জাঙ্কুকের চোখেও পানি। তবে জাঙ্কুক এখন বেশ বুঝতে পারছে কেন তে চিঠিতে লিখে গিয়েছিল আজকের পর থেকে জাঙ্কুকের থেকে কেউ ছুঁতে পারবে না। তাই হয়তো চেয়েছিল তার পবিত্র ভালোবাসা দিয়ে জাঙ্কুকের স্পর্শে নিজেকে পবিত্র করে নিয়ে চিরতরে শেষ করে এই নষ্ট পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে। হয়তো এটাই ভীর কাছে সহজ মনে হয়েছে। আসলে তেরি বা কি করার ছিল? আমাদের সমাজটাই যে এমন, এই সমাজে ভীদের স্থান দেয় না। এই সমাজের জন্য ভীরা পারে না তাদের অতীত ভুলে ভবিষ্যতে নতুন স্বপ্ন বুনতে। অথচ এই সমাজ এটা ভুলে যায় ভীদের জন্মই হয় এই সমাজের অসভ্য মুখোশ পরে থাকা কিছু মানুষরূপী জানোয়ারদের জন্য। তের হাতের মুঠোয় এখনো ঘুমের ওষুধের 3টা পাতা। নিজের জায়গা থেকে কিছুটা এগিয়ে গিয়ে জাঙ্কুক তের গালে পরম যত্নে স্পর্শ করায়। তার পরম যত্নের ভালোবাসায় এই ছোঁয়াই শেষ ছোঁয়া হয়তো তার ভালোবাসাকে ভালোবেসে। এরই মাঝে অ্যাম্বুলেন্স চলে আসে, তেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এখানে কে আছে পাপ্পা? জাঙ্কুককে তার মেয়ে প্রশ্ন করে। জাঙ্কুক মেয়ের গালে একটা চুমু দিয়ে বলে, এটা কবর মামুনি। এটা এটা কার কবর বাবা? আমরা এখানে কেন এসেছি? জাঙ্কুক তার 2 ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে সেই মোহাম্মদপুর কবরস্থানে। এখানে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে, তাই এইখানে জাঙ্কুক তার ছেলে মেয়েকে নিয়ে প্রায় তার বাবা মায়ের কবর দেখতে আসে। জাঙ্কুক তার ছেলে মেয়ের নাম রেখেছে তেইজাং আর ভিকুক। জাঙ্কুক, তেইজাং, ভিকুক সবাই মিলে কবরস্থানে প্রায় আসে কবর দেখতে। তবে জাঙ্কুকের এখানে আসার আরও একটা উদ্দেশ্যও আছে, সেটা হলো জাঙ্কুকের প্রিয়তমাকে একটিবারের জন্য হলেও দেখা। জাঙ্কুক তার পকেট থেকে তের একটা ছবি বের করে দেখতে থাকে। তখন জাঙ্কুক তার ছেলে মেয়েকে বলে, তেইজাং, ভিকুক, তোমরা সবসময় জানতে চাও না আমি কাকে বেশি ভালোবাসি? এই ছবিতে যাকে দেখছো তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। পাপা, এটা তো আমাদের মাম্মামের ছবি, তাই না? আচ্ছা বাবাই, তুমি কি আমাদের থেকেও রোজান্টির থেকেও কি তুমি আমাদের মাম্মামকে বেশি ভালোবাসো? হ্যাঁ মা, তোমাদের চাইতেও বেশি ভালোবাসি, এমনকি পৃথিবীর সব কিছু চাইতেও বেশি। তোমাদের বাবা এই মানুষটাকে বেশি ভালোবাসে। তাহলে তোমার ভালোবাসা আমাদের মাম্মাম তোমাকে ছেড়ে চলে গেল কেন বাবাই? হয়তো তোমার বাবাইয়ের ভালোবাসার চাই না, তাই সে তোমার বাবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। বাবাই, তুমি না দুঃখ পেও না, আমরা কখনো তোমাকে ফাঁকি দিয়ে কোথাও যাব না। আমরা তোমাকে অনেক ভালোবাসি বাবাই, তোমার ভালোবাসা চাইতেও বেশি ভালোবাসবো তোমাকে আমরা। আর দেখে নিও বাবাই, আমাদের মাম্মামু ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে বাবাই। জাঙ্কুক তার বাচ্চাদের গালে আলতো করে আদর করে মনে মনে ভাবে, এই মানুষটার চাইতে কেউ আমাকে বেশি ভালোবাসতে পারবেই না, আমার দেখে ফিরে আসতেই হবে। তেই, তুমি কোথায় তেই? দেখো আমাদের সন্তান, তোমার সন্তানরা তোমাকে খুঁজছে তেই, তুমি যেখানেই থাকো প্লিজ তেই ফিরে এসো, সব কিছু ভুলে গিয়ে ফিরে এসো একবার।
প্লিজ তেই, আমি আমি তোমার জন্য সারা জীবন বসে থাকবো, সারাটা জীবন অপেক্ষায় থাকবো তেই। প্লিজ তেই, সব কিছু ভুলে গিয়ে আমাদের কাছে তুমি ফিরে এসো, একটি বারের জন্য হলেও তেই। সেদিন অ্যাম্বুলেন্সে করে তেইকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তেইকে চিকিৎসা করে তের পেটের ভেতর থেকে সম্পূর্ণ বিষগুলো বের করা হয়। ভাগ্যক্রমে তেই সেদিন বেঁচে যায়, তবে জ্ঞান ফিরে না। ডক্টর তেইকে আইসিইউতে রাখে। টানা 5 দিন পর তের জ্ঞান ফিরে। ডক্টর তখন থেকে সব ঘটনার কথা খুলে বলে, তবে দুর্ভাগ্যবশত সেদিন জাংকুক ছিল না তের পাশে। অথচ এতদিন পর্যন্ত জাংকুকই ছিল তের পাশে সারাটাক্ষণ। তের জ্ঞান ফেরার পর তেই সব কিছু জানার পর তেই ভাবলো তে আর হাসপাতালে থাকতে পারবে না, কারণ তেই যদি এখানে আর এক মুহূর্ত থাকে তাহলে জাংকুক এসে তেইকে নিয়ে যেতে চাইবে। তেই চায় না তার নষ্ট পৃথিবীর ছায়া তার ভালোবাসার মানুষটির উপরে পড়ুক। তাই তেই এসব ভেবে রাতের আধারে হসপিটাল থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জাংকুক এসে যখন দেখলো তেই আর হসপিটালে নেই, তখন জাংকুক বাকিটা বুঝতে পারে যে তেই তার কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। এখন জাংকুক হাজারো খুঁজলেও তেইকে আর পাবে না, কারণ যে মানুষ নিজের ইচ্ছেতে হারিয়ে যায় তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না। কেটে যায় 1টি বছর। জাংকুক আর ইউএসএতে ফিরে যায় না, কারণ জাংকুকের বিশ্বাস তার তেই একদিন না একদিন ঠিকই ফিরে আসবে তার কাছে। আর তেই এসে যদি দেখে জাংকুক নেই, তাহলে জাংকুক আর কখনোই তেইকে পাবে না। এমনই এক ভোরে হঠাৎ জাংকুকের দরজা কলিং বেল বেজে ওঠে। একে একে কয়েকবার কলিং বেল বাজতে থাকে। এতে করে জাংকুকের ঘুম ভেঙে যায়। পরে জাংকুক বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিতে জাংকুক অবাক হয়ে যায়, কারণ জাংকুকের দরজার সামনে ছিল একটা ঝুড়ি, যেখানে 2টো বাচ্চা ছিল, আর সাথে ছিল একটা চিরকুট। জাংকুক চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে। জাংকুক, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমাকে তুমি একটা বার ছুঁয়ে দিলে আমাকে আর অন্য কেউ ছুঁতে পারবে না। আমি আমার কথা রাখতে গিয়ে হাই পাওয়ার ঘুমের ওষুধ খেয়েছি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি মরলাম না। হসপিটালে যখন আমার জ্ঞান ফিরে, তখন ডক্টরের কাছে তোমার সম্পর্কে সবগুলো কথা শুনি। তুমি আমার চিকিৎসা করেছো জাংকুক, তুমি ডক্টর হয়েছো। অথচ আমি সেটা জানতামই না। কিন্তু জানো জাংকুক, তুমি যে ডক্টর হয়েছো, এটা জেনে আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। আমি আমার ইচ্ছেটা তুমি পূরণ করেছো, কিন্তু আমি যে আর সেখানে থাকতে পারলাম না। আমি সেখান থেকে পালিয়ে যাই, কারণ আমার এই মুখ আমি যে আর তোমাকে দেখাতে চাই না জাংকুক। কিন্তু আমিও যে চেয়েছিলাম তোমার সাথে বাকিটা জীবন কাটাতে, কিন্তু এই সমাজে আমাকে দিবে না সেটা। তাই তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। হসপিটাল থেকে বেরিয়ে আমি পাই আরো একজন মাকে। সেখানে শুরু হয় আমার জীবনের আরো এক নতুন অধ্যায়। সেসব কথা না হয় নাই বলি। আমি সেই মায়ের কাছে সেখানে কিছুদিন থাকার পর আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। পরে আমার সেই মাকে আমি সবকিছু খুলে বলার পর আমাকে উনি ভরসা দেয়। আমি আরো একটা ভরসা করার মতো স্থান পেলাম জাংকুক। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। জানো জাংকুক, খুব ইচ্ছে ছিল আমাদের ছেলে মেয়েগুলোকে আমার আর তোমার আদর দিয়ে বড় করে তুলবো, কিন্তু আমার ভাগ্যে যে সেই সুখ নেই জাংকুক। কারণ আমি একজন বেশ্যা, আমি একজন পতিতা। কি পরিচয় আমার সন্তানদের বড় করব আমি? কি পরিচয় আমার সন্তানরা বড় হবে? সমাজ যে আমার সন্তানদেরকে ঘৃণা করবে। তাই আমি তোমার কাছে আমার বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলাম। তুমি ওদেরকে আমার কথা বলো, বলো যে ওদের মা ওদেরকে ভীষণ ভালোবাসে। আমাকে খুঁজে লাভ নেই, আমাকে পাবে না। একটাই অনুরোধ, ওদের চোখে কখনো পানি আসতে দিও না জাংকুক। তুমি ওদের নাম রেখো, আর তুমি ভালো থেকো।
অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। ইতি, তোমার প্রেয়সী তেই। চিঠিটা পড়ে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। জাঙ্কুক সাদরে গ্রহণ করে নেয় তেই আর তার সন্তানদেরকে। এইভাবে কেটে যায় 6টা বছর। তখনই জাঙ্কুক তার বাচ্চাদের নাম রাখে তেই আর জাঙ্কুকের নামের সাথে মিল করে। মেয়ের নাম রাখে তেইজাং আর ছেলের নাম রাখে ভিকুক। এভাবে কেটে যায় সময়, দিন, মাস, বছর। জাঙ্কুক তখন থেকে মোহাম্মদপুর কবরস্থানে গিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত তের জন্য। জাঙ্কুকের ধারণা তেই হয়তো কখনো না কখনো তার বাবা মায়ের কবর দেখতে এখানে আসবে। সে অপেক্ষাতে জাঙ্কুক এখনো তার বাবা মায়ের কবর দেখতে এই মোহাম্মদপুরেই আসে, কারণ এখানে জাঙ্কুক পেয়েছিল তার হারিয়ে যাওয়া ভালোবাসা। সত্যি, ভালোবাসার এক অদ্ভুত শক্তি আছে। অদ্ভুত এক বন্ধনে আবদ্ধ করে রাখে দুটো মানুষকে। দুটো মানুষ যখন দুই মেরুতে থাকে তখন সেই টানের কারণে সেই মেরু একসময় এক হয়ে যায়। হয়তো এইভাবে জাঙ্কুক খুঁজে পাবে তার ভালোবাসার তেইকে, হারিয়ে যাওয়া তেইকে। সত্যি, যদি কখনো জাঙ্কুক তার তেইকে খুঁজে পেত কতই না ভালো হতো। বয়স শুনে অবশ্য বুঝতে পারতেছ যে গলা ঠিক মতো এখনো ভালো হয়নি, তারপরও আর কত অপেক্ষা করে থাকবা। সেজন্যই দেখলাম যখন মোটামুটি ভয়েসের অবস্থা একটু ভালো হয়েছে দেন ভয়েস দিয়ে দিলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। আর অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে একটা বোনাস পার্ট। আশা করি তোমরা সবাই এই বোনাস পার্টটা মিস করবে না। So keep watching and stay tuned on BTS Traveling World.